হ্যালো ছাত্রছাত্রীরা, সবাইকে স্বাগত এসএম এক্সক্লুসিভে। আজকে আমরা অধ্যায় জীবন বিজ্ঞানে জীবের জনন এই অধ্যায়ের অন্তর্গত আমরা আজকে উদ্ভিদের বিভিন্ন প্রকার কৃত্রিম অঙ্গজ জনন সম্পর্কে জানি। উদ্ভিদের বিভিন্ন প্রকার কৃত্রিম অঙ্গজ জনন কিভাবে সম্পন্ন করানো হয় সেই বিষয় সম্পূর্ণ জানতে গেলে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে এবং ইউটিউবে এসএম এক্সক্লুসিভে সার্চ করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে। আজকে আমরা জানবো উদ্ভিদের বিভিন্ন প্রকার কৃত্রিম অঙ্গজ জনন। কৃত্রিম অঙ্গজ জনন কৃত্রিম অঙ্গজ জনন কৃত্রিম অঙ্গজ জনন কাকে বলা হয়? যে উদ্ভিদের অঙ্গজ জনন মানে হচ্ছে যে যখন উদ্ভিদের কোনো দেহের কোনো অঙ্গ বা অঙ্গাংশ যখন মূল দেহ থেকে আলাদা হয়ে গিয়ে সেখান থেকে আবার নতুন অপত্যের সৃষ্টি করে, তখন সেই জনন পদ্ধতিকে বলা হয় অঙ্গজ জনন পদ্ধতি। এবার এই অঙ্গজ জনন পদ্ধতির মধ্যে যখন এই অঙ্গজ জনন পদ্ধতিটা কৃত্রিম ভাবে ঘটানো হয়, তখন সেই অঙ্গজ জনন পদ্ধতিকে বলা হয় কৃত্রিম অঙ্গজ জনন। এই কৃত্রিম অঙ্গজ জননগুলি প্রধানত কি কি ভাবে করা হয়? প্রধান যে অংশগুলো সেগুলো হচ্ছে সর্বপ্রথম এক নম্বর হচ্ছে শাখা কলম বা কাটি। শাখা কলম বা কাটি। দুই নম্বর হচ্ছে কলম বা লেয়ারিং, দাবা কলম বা লেয়ারিং। তিন নম্বর হচ্ছে জোড় কলম বা গ্রাফটিং। জোড় কলম বা গ্রাফটিং। এছাড়াও আরো একটি বিশেষ বিজ্ঞান সম্মত পদ্ধতিতে আরো একটি কৃত্রিম অঙ্গজ জনন ঘটানো হয়, সেটাকে বলা হয় অনুবিস্তরণ। অনুবিস্তরণ বা মাইক্রো প্রোপাগেশন। মাইক্রো প্রোপাগেশন অর্থাৎ এই যে পদ্ধতিগুলো, এই পদ্ধতিগুলোর মাধ্যমে কিন্তু উদ্ভিদের কৃত্রিম অঙ্গজ জনন সম্পন্ন করা হয়। এক নম্বর হচ্ছে শাখা কলম বা কাটিং, দুই নম্বর হচ্ছে দাবা কলম বা লেয়ারিং, তিন নম্বর হচ্ছে জোড় কলম বা গ্রাফটিং এবং চার নম্বর একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি, আধুনিক পদ্ধতি, যেটাকে বলা হয় অনুবিস্তরণ বা মাইক্রো প্রোপাগেশন। এবারে আমরা এই ভিডিওটিতে সম্পূর্ণভাবে আমরা এই যে পদ্ধতিগুলো কিভাবে করা হয় সেই পদ্ধতিগুলো বিস্তারিত সম্পর্কে আমরা জানব। সবার প্রথমে শাখা কলম বা কাটিং। শাখা কলম বা কাটিং কিভাবে করা হয়? যে উদ্ভিদের এই একটি শাখার অংশ বা একটি কাণ্ডের একটি অংশ, সেই শাখার অংশটাকে কি করা হয়, সেখান থেকে কিছুটা বাকল তুলে দিয়ে সেখানে মাটি লাগিয়ে দেওয়া হয় এবং সেই শাখার অংশটি কেটে সাধারণত বিভিন্ন এখন বর্তমানে বিভিন্ন অক্সিন পাউডার বা বিভিন্ন উদ্ভিদের যে কৃত্রিম মূল সৃষ্টিকারী যে হরমোন, সেই হরমোনগুলোকে প্রয়োগ করা হয় এবং সেইগুলোকে মাটির মধ্যে পুঁতে দিয়ে সেখান থেকে আবার নতুন মূল জন্মায় এবং সেখান থেকে আবার নতুন অপত্যের সৃষ্টি হয়। এই শাখা কলম বা কাটিং আবার কতগুলি পদ্ধতির মাধ্যমে, যেমন একটা হচ্ছে মূল কাটিং। মূল কাটিং একটা হচ্ছে মূল কাটিং অর্থাৎ উদ্ভিদের মূল, বিভিন্ন উদ্ভিদ আছে যাদের মূলকে বিভিন্ন ভাবে কেটে সেগুলোকে কৃত্রিম ভাবে স্থাপন করা হয় এবং সেখান থেকে অপত্য সৃষ্টি করা হয়। যদি তার উদাহরণ বলি, আপেল, কমলা লেবু, পাতিলেবু, আপেল, কমলা লেবু, পাতিলেবু, এইরকম বিভিন্ন উদ্ভিদ আছে যাদের মূলটাকে কাটিং করে সেখান থেকে আবার নতুন অপত্য সৃষ্টি করা হয়। এছাড়া আরো একটি আছে, একটা হচ্ছে মূল গ্রাফটিং। এবার হচ্ছে কাণ্ড কাটিং অর্থাৎ উদ্ভিদের কাণ্ডের অংশটা যখন কেটে মাটিতে লাগানো হয়, তখন সেখান থেকে আবার যখন কৃত্রিম অপত্য তৈরি হয় বা উদ্ভিদ তৈরি হয়, তখন সেই পদ্ধতিকে বলা হয় কাণ্ড কাটিং। এই কাণ্ড কাটিং কিভাবে করা হয়? যে উদ্ভিদের কাণ্ডের অংশটাকে কি করা হয়,
অক্সিন পাউডার দিয়ে বা বিভিন্ন ভাবে সেটাকে কি করা হয়, মাটির মধ্যে পুঁতে দেওয়া হয় এবং সেই সমস্ত কাণ্ডের অংশগুলো থেকে আবার নতুন করে অপত্য সৃষ্টি হয়। যেমন কি কি, যেমন গোলাপ, লেবু, জবা, গোলাপ, লেবু, জবা, এছাড়া আখ, এই সমস্ত বিভিন্ন উদ্ভিদ আছে যাদের ক্ষেত্রে কাণ্ডটাকে কাটিং করে মাটির মধ্যে রোপণ করা হয় এবং সেখান থেকে আবার নতুন অপত্যের সৃষ্টি হয়। এছাড়াও আরো একটি কাটিং আছে, সেটাকে বলা হচ্ছে লিফ কাটিং, লিফ বা পাতা কাটিং, লিফ বা পাতা কাটিং। সেক্ষেত্রে যেমন এর উদাহরণ যদি আমরা বলি, যেমন পাথরকুচি কাটিং বা পাতা কাটিং, সে যেমন উদাহরণ যদি আমরা বলি পাথরকুচি, বিগোনিয়া, এই সমস্ত বিভিন্ন উদ্ভিদ আছে যাদের ক্ষেত্রে কি করা হয়, পাতার অংশগুলোকে কেটে কেটে মাটিতে রোপণ করা হয় এবং সেখান থেকে আবার নতুন অপত্যের সৃষ্টি হয়। তাহলে এইগুলো আমরা জানলাম হচ্ছে বিভিন্ন ধরনের শাখা কলম বা কাটিং, অর্থাৎ উদ্ভিদের কাণ্ডের অংশ, যারা সাধারণত কাণ্ডের অংশ, সেখানে শাখা, মূল এবং পাতাকে বিভিন্নভাবে কাটিং করে মাটিতে রোপণ করা হয় এবং সেখান থেকে নতুন অপত্য সৃষ্টি করা হয়। এবার কৃত্রিম অঙ্গজননের আরো একটি যদি পদ্ধতি বলি, সেটা হচ্ছে দাবা কলম বা লেয়ারিং। দাবা কলম বা লেয়ারিং, দাবা কলম বা লেয়ারিং অর্থাৎ এখানে কি করা হয়, উদ্ভিদের একটি কাণ্ডের অংশ সাধারণত যেটা মাটির কাছাকাছি থাকে, উদ্ভিদের কাণ্ডের একটি শাখার অংশ যেটা মাটির কাছাকাছি থাকে, সেটাকে কি করা হয়, জোর করে সেটাকে মাটির মধ্যে পুঁতে রাখা। এই কাণ্ডের অংশটি যখন মাটির মধ্যে পুঁতে রাখা হয় তখন এই কাণ্ডের এই অংশ থেকে এরকম কতগুলি মূলের সৃষ্টি হয়। তারপরে পরবর্তীকালে কি করা হয়, এই কাণ্ডের অংশটিকে কেটে বাদ দিলে এখান থেকে এই কাণ্ডের অংশটি থেকে আবার একটি নতুন অপত্য সৃষ্টি হয় বা অপত্য উদ্ভিদ সৃষ্টি হয়। এই যে পদ্ধতি, একে বলা হচ্ছে দাবা কলম। এবার এই দাবা কলমে কাণ্ডটা কিরকম তার প্রকৃতির উপরে নির্ভর করে এই দাবা কলম বা লেয়ারিংকে আবার দুই ভাগে ভাগ করা যায়। যে সমস্ত উদ্ভিদের কাণ্ডর শাখাগুলো নরম, অর্থাৎ যাদেরকে সহজেই বাঁকিয়ে মাটির মধ্যে এরকম দাবিয়ে রাখা যায় এবং সেখান থেকে অস্থানিক মুকুল সৃষ্টি করা যায় কৃত্রিম ভাবে, সেই পদ্ধতিকে বলা হচ্ছে মাউন্ড লেয়ারিং। সেটাকে বলা হচ্ছে মাউন্ড লেয়ারিং। মাউন্ড লেয়ারিং অর্থাৎ যে সমস্ত উদ্ভিদের কাণ্ডটা নরম বা কাণ্ডের শাখার অংশটা নরম, সেক্ষেত্রে এই সমস্ত তাদের কি করা হয়, মাটির কাছাকাছি থাকা কাণ্ডের শাখার অংশটিকে মাটির মধ্যে দাবিয়ে রাখা হয় এবং সেখান থেকে আবার নতুন করে অপত্য সৃষ্টি হয়। যেমন এখানে কি কি ভাবে, যেমন চন্দ্রমল্লিকা, পুদিনা, এই সমস্ত উদ্ভিদের কাণ্ডটি নরম হওয়ায় এই সমস্ত উদ্ভিদের কাণ্ডের শাখাটাকে মাটির মধ্যে এরকম ভাবে, যেটা দেখানো হলো, যে কাণ্ডের মাটির কাছাকাছি অংশটাকে কি করা হয়, জোর করে মাটির মধ্যে দাবিয়ে রাখা হয় এবং সেখান থেকে কতগুলি অস্থানিক মূল সৃষ্টি হয় এবং সেই অংশটা থেকে আবার একটা নতুন অপত্যের সৃষ্টি হয়। এটাকে বলা হচ্ছে মাউন্ড লেয়ার। এবার যদি উদ্ভিদের এরকম দাবা কলম করা হবে, সেই উদ্ভিদের যদি কাণ্ডটা বা কাণ্ডের শাখার অংশটা যদি নরম না হয়, শক্ত হয়, অর্থাৎ যাকে মাটির মধ্যে দাবিয়ে রাখা যাবে, সেই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে কি করা হয়, আরো একটি এই দাবা কলমেরই একটি অন্য পদ্ধতি ব্যবহার করা হয়, যেটাকে বলা হয় এয়ার লেয়ারিং। এয়ার লেয়ারিং বা গুটি কলম। এই সমস্ত যেমন লিচু, পেয়ারা, লেবু, এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে কি করা হয়, এদের এই কাণ্ডের অংশের যে শাখা, সেই শাখাটা যেহেতু শক্ত হওয়ায় এদের তো আর মাটিতে মধ্যে দাবিয়ে রাখা যায় না, সেই জন্য কি করা হয়, এই কাণ্ডের এখান থেকে কিছুটা বাকল তুলে ফেলে এখানে মাটি দেওয়া হয় এবং এখানে খড় বা বিচালি দিয়ে এখানে তাদেরকে বেঁধে রাখা হয়, এরকম দড়ি দিয়ে বেঁধে রাখা হয় এবং তার উপরে যখন জল দেওয়া হয় তাহলে সেখানে কি হয়, সেখান থেকে আবার অস্থানিক মূল সৃষ্টি হয় এবং পরবর্তীকালে সেই মূল অংশটি কেটে নিয়ে গিয়ে সেটাকে আবার মাটির মধ্যে রোপণ করে দিলে সেখান থেকে আবার নতুন অপত্যের সৃষ্টি হয়।
এই যে পদ্ধতি একে বলা হচ্ছে দাবা কলম বা লেয়ারিং, এবং এর আন্ডারে এইভাবে যাদের করা হয় তাদের বলা হয় এয়ার লেয়ারিং বা গুটি কলম। এরপরে কৃত্রিম অম্লজানের আরো একটি পদ্ধতি রয়েছে যেটাকে বলা হচ্ছে গ্রাফটিং বা জোড় কলম। এই গ্রাফটিং বা জোড় কলম হচ্ছে আধুনিক কৃত্রিম অম্লজানের একটা সবচেয়ে বড় পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে অর্থাৎ তাদের কাণ্ডের অংশটাকে বিশেষ একটি পদ্ধতির মাধ্যমে কি করা হয়, জোড়া লাগিয়ে দেওয়া হয় এবং সেই জোড়া অংশ থেকে আবার নতুন মূল সৃষ্টি হয় এবং সেখান থেকে আবার নতুন অপত্য সৃষ্টি হয়। অর্থাৎ আরো একটি যদি বলি সেটাকে বলা হচ্ছে গ্রাফটিং বা জোড় কলম। গ্রাফটিং বা জোড় কলম এটা হচ্ছে কৃত্রিম অম্লজানের একটা সবচেয়ে বেশি বহুল বা সবচেয়ে বেশি প্রচলিত বর্তমানে একটি পদ্ধতি। সেক্ষেত্রে কি করা হয়, একটা উদ্ভিদের কাণ্ডের অংশটাকে, অর্থাৎ যে উদ্ভিদের কাণ্ডের অংশটা মাটির সঙ্গে সংযুক্ত থাকে সেরকম একটি কাণ্ডের অংশ ব্যবহার করে, আর যে উদ্ভিদটার অপত্য উদ্ভিদ তৈরি করতে হবে সেরকম একটি কাণ্ডকে ব্যবহার করা হয়। যে কাণ্ডটি মাটির সঙ্গে যুক্ত অবস্থায় থাকে সে কাণ্ডটিকে বলা হয় স্টক, এটাকে বলা হয় স্টক। আর যে কাণ্ডটিকে এই কাণ্ডের সঙ্গে স্টকের সঙ্গে জোড়া লাগানো হয় সেটাকে বলা হয় সিয়ন। এক্ষেত্রে যে অপত্য উদ্ভিদটা তৈরি হবে তার কোয়ালিটিটা নির্ভর করে এই সিয়নের কোয়ালিটির উপর, অর্থাৎ সিয়নটা যে উদ্ভিদের হবে সেই উদ্ভিদটাই অপত্য উদ্ভিদ হিসেবে তৈরি হয়। এবং এই জোড় কলম পদ্ধতিতে উদ্ভিদের যে কলা রয়েছে সেই কলার একটি বিশেষ অংশ যেটাকে জোড়া লাগানো হয় সেটা হচ্ছে ক্যাম্বিয়াম কলা। ক্যাম্বিয়াম কলাকে যুক্ত করা হয়। এটি একটি ছোট প্রশ্ন হিসেবে কিন্তু পরীক্ষায় ভীষণ আসে, যে এখানে যে অংশটাকে মাটির সঙ্গে, যে কাণ্ডের যে অংশটা মাটির সঙ্গে লাগানো থাকে সেটাকে বলা হয় স্টক, স্টকের সঙ্গে যে কাণ্ডের অংশটিকে লাগানো হয় তাকে বলা হচ্ছে সিয়ন। এবং এই পদ্ধতিতে কিন্তু ক্যাম্বিয়াম কলাকে সংযুক্ত করা হয় এবং সেই ক্যাম্বিয়াম কলা থেকে আবার নতুন অপত্য উদ্ভিদ হয়, এবং যে অপত্য উদ্ভিদটা সৃষ্টি হবে সেটা হচ্ছে সিয়নের কোয়ালিটি বা সিয়নের প্রকৃতির উপরে নির্ভর করে। এবার এই গ্রাফটিং বা জোড় কলম বিভিন্ন ভাবে করা হয়। এই গ্রাফটিং বা জোড় কলম বিভিন্ন ভাবে করা হয়। তার মধ্যে একটা হচ্ছে সিয়ন গ্রাফটিং। অর্থাৎ যখন একটা কাণ্ডের শাখাকে অন্য আরেকটি কাণ্ডের সঙ্গে যুক্ত করা হয় তখন সেই পদ্ধতিকে বলা হচ্ছে সিয়ন গ্রাফটিং। আরেকটি পদ্ধতি রয়েছে সেটাকে বলা হয় বাড গ্রাফটিং বা মুকুল গ্রাফটিং। বাড বা মুকুল গ্রাফটিং। অর্থাৎ যখন একটি স্টকের সঙ্গে একটি উদ্ভিদের মুকুল অংশটাকে সংযুক্ত করা হয় তখন তাকে বলা হয় বাড বা মুকুল গ্রাফটিং। এবারে আমরা বিভিন্ন প্রকার সিয়ন গ্রাফটিং এবং বাড গ্রাফটিং সম্পর্কে আমরা জানি। সিয়ন গ্রাফটিং অর্থাৎ সিয়নকে কিভাবে যুক্ত করা এবং সিয়নের প্রকৃতিটাকে এবং স্টকের প্রকৃতিটাকে কিভাবে নেওয়া হয় সেটার উপরে ভিত্তি করে এই সিয়ন গ্রাফটিংকে আবার বিভিন্ন ভাবে ভাগ করা হয়েছে। সিয়ন গ্রাফটিং বিভিন্ন রকম রয়েছে। একটা হচ্ছে টাং গ্রাফটিং, 2 নম্বর হচ্ছে টাং গ্রাফটিং, 2 নম্বর হচ্ছে ওয়েজ গ্রাফটিং, 3 নম্বর হচ্ছে ক্রাউন গ্রাফটিং, 4 নম্বর হচ্ছে সাইড গ্রাফটিং, 5 নম্বর অ্যাপেক্স গ্রাফটিং। এবারে টাং গ্রাফটিং বিষয়টা। টাং গ্রাফটিং হলো যখন স্টক আর সিয়ন এর ডেপথটা যখন একই হয়। এবং এক্ষেত্রে কিরকম ভাবে করা হয়, এক্ষেত্রে যখন স্টক এবং সিয়নের মাথার খাঁজটা একের অধিক করা হয়, অর্থাৎ স্টক আর সিয়ন একই বেধযুক্ত কিন্তু তাদের যে খাঁজটা সেটা
অনেকগুলো। এইরকম গ্রাফটিংকে বলা হয় টার্ন গ্রাফটিং। ওয়েজ গ্রাফটিংও একই রকম কিন্তু একটু আলাদা। ওয়েজ গ্রাফটিংটা কিরকম? এখানে স্টক আর সিয়নের বেধটা একই নেওয়া হয়। ওয়েজ গ্রাফটিং এখানে স্টক আর সিয়নের বেধটা একই হয়, কিন্তু সিয়নের খাঁজ আর স্টকের খাঁজে সেখানে একটি মাত্র খাঁজ থাকে। এটা হচ্ছে স্টক, এটা হচ্ছে সিয়ন। এক্ষেত্রে স্টক আর সিয়নের বেধ বা পরিধিটা একই থাকে, একই নেওয়া হয় বা একই রকম নির্বাচন করা হয়, এবং সিয়নটাকে একটা খাঁজ অংশে কাটা হয় এবং স্টকটাকেও সেই খাঁজ মতো একটা খাঁজ অংশে এরকম ভাবে একটা খাঁজ অংশে কাটা হয়। সেটাকে আমরা বলি ওয়েজ গ্রাফটিং। এরপর হচ্ছে ক্রাউন গ্রাফটিং। ক্রাউন গ্রাফটিং এর ক্ষেত্রে কি করা হয়? ক্রাউন গ্রাফটিং এর ক্ষেত্রে কি করা হয়? ক্রাউন গ্রাফটিং এর ক্ষেত্রে যে স্টকটাকে নেওয়া হয় তার বেধটা অনেক বেশি মোটা হয়। স্টকের বেধটা অনেক বেশি মোটা হয়, তার তুলনায় সিয়ন গুলো অনেক কম বেধ সম্পন্ন। এইরকম অনেকগুলি স্টক সিয়নকে যখন এইভাবে একটা স্টকের মধ্যে স্থাপন করা হয় তখন তাকে আমরা বলি হচ্ছে ক্রাউন গ্রাফটিং। অর্থাৎ যেখানে ক্রাউন গ্রাফটিং এর মূল যে বিষয়টি হলো সেটা হচ্ছে যে স্টকটা এখানে মোটা নির্বাচন করা হয় সিয়নের তুলনায়, এবং সিয়ন গুলোর বেধটা স্টকের তুলনায় অনেক ছোট হয় এবং একাধিক সিয়নকে স্টকের মধ্যে স্থাপন করা হয়। তখন সেই পদ্ধতিকে বলা হয় ক্রাউন গ্রাফটিং। এর পরবর্তীকালে দেখবো আমরা সাইড গ্রাফটিং। সাইড গ্রাফটিং মানে কি? এখানেও স্টকটা অনেক বেশি মোটা হয়, এবং এক্ষেত্রে কি করা হয় যে এরকম এখান থেকে, অর্থাৎ উদ্ভিদের যে স্টকটাকে নেওয়া হয়, স্টকের সিয়নটাকে স্টকের এরকম সাইডে স্থাপন করা হয়, অর্থাৎ এর মধ্যে প্রবেশ করানো হয়। অর্থাৎ সিয়নটাকে স্টকের একটা সাইডের থেকে অংশটা কেটে নিয়ে বা একটা খাঁজ সৃষ্টি করে সেই খাঁজের মধ্যে সিয়নটাকে প্রবেশ করানো হয়, এবং সেখানে প্রবেশ করানোর পর, অর্থাৎ এইভাবে সিয়নটাকে প্রবেশ করানো হয়, প্রবেশ করানোর পর সেখানে বেঁধে দেওয়া। এই যে পদ্ধতি গ্রাফটিং এর, সেই পদ্ধতিতে বলা হচ্ছে সাইড গ্রাফটিং। আর একটা গ্রাফটিং পদ্ধতি রয়েছে, সেটাকে বলা হচ্ছে অ্যাপেক্স গ্রাফটিং। অর্থাৎ অ্যাপেক্স গ্রাফটিং এটা কি করা হয় যে একটা আলাদা উদ্ভিদ রয়েছে, এরকম একটা আলাদা উদ্ভিদ, সেই উদ্ভিদের একটা কাণ্ড, আবার অপর একটি উদ্ভিদ, সেই উদ্ভিদের একটা কাণ্ড, এরকম দুটো উদ্ভিদের এরকম কাণ্ডের অংশটাকে পরস্পর জোড় লাগিয়ে এখানে বেঁধে দেওয়া হয়। এই অংশটাকে বলা হয়, বা এই ধরনের জোড় কলমকে বলা হয় অ্যাপেক্স গ্রাফটিং, বা অর্থাৎ যেখানে দুটো আলাদা আলাদা উদ্ভিদের কাণ্ডের শাখাকে একসঙ্গে জুড়ে বেঁধে দেওয়া হয় এবং সেখান থেকে সেইভাবে গ্রাফটিং করা হয়, সেই ধরনের গ্রাফটিংকে বলা হয় অ্যাপেক্স গ্রাফটিং। এরপরে আরো একটি বিশেষ গ্রাফটিং পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে বাড গ্রাফটিং। অর্থাৎ যখন উদ্ভিদের বিভিন্ন মুকুল অংশ, অর্থাৎ এখানেও স্টক এবং সিয়ন, অর্থাৎ স্টকটা যে কোনো স্টক নির্বাচন করা হয় এবং যে উদ্ভিদটা অপত্য সৃষ্টি করতে হবে সেই উদ্ভিদের মুকুল অংশটাকে ওইরকম হচ্ছে স্টকের মধ্যে কি করা হয়, এরকম প্রবেশ করিয়ে দেওয়া। সেটা সাইড গ্রাফটিং ভাবে হতে পারে, ক্রাউন গ্রাফটিং ভাবে হতে পারে, বিভিন্ন ভাবে সেই মুকুল অংশটাকে স্টকের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে মুকুল থেকে আবার নতুন একটা অপত্যের সৃষ্টি হয়। এগুলো গেল হচ্ছে বিভিন্ন গ্রাফটিং বা জোড় কলমের পদ্ধতি। এরপরে আরো একটি বিশেষ কৃত্রিম অঙ্গজ রয়েছে, যেটাকে বলা হচ্ছে মাইক্রো প্রোপাগেশন। ধন্যবাদ ছাত্রছাত্রীরা। আমরা আজকে বিভিন্ন প্রকার উদ্ভিদের অঙ্গজ জনন সম্পর্কে, আমরা কৃত্রিম অঙ্গজ জনন সম্পর্কে আমরা শিখলাম।
এর পরবর্তী ক্লাসটিতে আমি উদ্ভিদের মাইক্রো প্রপাগেশনটা কিভাবে হয় বা কিভাবে করানো হয় সেই ভিডিওটি আমি পরবর্তীতে প্রকাশ করব।